সো আজকে আমরা যে কয়টা টপিক নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন মেইনলি, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে চারটা যে কনসেপ্ট আছে, যে ওর মধ্যে একটা হলো অ্যাবস্ট্রাকশন। এর সাথে কিছু ইনহেরিটেন্সের কিছু ব্যাপার টপিকও উঠে আসবে। আহ, আর অ্যাবস্ট্রাকশনের ভিতরে যেই কয়টা টপিক আছে এর মধ্যে মেইনলি হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো ইন্টারফেস। সো ফার্স্টে আমি আজকে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে অ্যাবস্ট্রাকশনের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা নিয়ে কথা বলবো। এটার আগে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে যে অ্যাবস্ট্রাকশন এই জিনিসটা কি। তো অ্যাবস্ট্রাকশন আসলে যে আহ, যে মেইন যে অ্যাবস্ট্রাকশন দিয়ে যে জিনিসটা বোঝায় এটা হচ্ছে যে প্রোগ্রাম সফটওয়্যার ডেভেলপ করার সময়, কোড লেখার সময় যে আমাদের যে বিভিন্ন মেথডগুলা বানাই, বিভিন্ন ক্লাসের ভিতরে যে ইন্টারনাল যে জিনিসগুলা, যে যেই একটা ক্লাস কিভাবে কাজ করে, একটা ক্লাসের ভিতরে মেথডগুলো কিভাবে কাজ করে, এর বেশিরভাগ জিনিসই হাইড করে রাখা। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য অ্যাবস্ট্রাকশনের। অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে এক কথায় হচ্ছে জাস্ট প্রয়োজনীয় যে জিনিস, ছোটখাটো জিনিসগুলো এগুলো হচ্ছে উন্মুক্ত রাখা, বাকি জিনিসগুলো হাইড করে রাখা, লুকায় রাখা, যাতে আহ, এগুলা যাতে আহ, এগুলা কেউ ইন্টারেক্ট করতে গিয়ে এগুলোর সাথে যে ইন্টারেক্ট করতে গিয়ে অথবা এগুলা অ্যাক্সেস করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় এটা। সো অ্যাবস্ট্রাকশন খুবই ডিপলি ইনক্যাপসুলেশনের সাথে জড়িত। অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে প্রাইভেট পাবলিক এই বিষয়গুলো খুবই চিন্তা করে করতে হয় যে অ্যাবস্ট্রাকশনের কাজটা তখনই অ্যাচিভ হয় যখন আমরা গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেশন, হিসাব নিকাশ, লজিকগুলা এগুলা যখন আমরা প্রাইভেট করে এগুলা লুকায় রাখি ক্লাসের ভিতরে। আর জাস্ট ক্যালকুলেশনের যে রেজাল্টগুলা অথবা কোন ভ্যালুটা নিয়ে ক্যালকুলেট, কিছু ছোটখাটো জিনিস আমরা পাবলিক রাখি যাতে এগুলোর অ্যাক্সেস করে ডেভেলপার অথবা কোডার যে আছে সে এগুলো ম্যানিপুলেট করে নিজের প্রয়োজন মতো ভ্যালু রেজাল্ট পাইতে পারে। যেমন ফর এক্সাম্পল একটা একটা র্যান্ডম নাম্বার জেনারেটর একটা রেঞ্জের ভিতরে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, এরকম একটা ক্লাস আমরা বানাইছি। এখন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা করব কি যে এই ক্লাসের ভিতরে র্যান্ডম নাম্বারটা ওই রেঞ্জের ভিতরে কিভাবে জেনারেট হয় এটা আমরা প্রাইভেট করাবো, কারণ এটা জানার কারোর দরকার নেই, এটা অন্যদের অ্যাক্সেস পাওয়া দরকার নেই, এটা নিয়ে এটার পরিবর্তন করা অথবা এটার ভিতরে কোনো কিছু কোনো লজিক চেঞ্জ করার কোনো দরকার নেই। সো আমরা করব কি যে জাস্ট কি কতটুক রেঞ্জের ভিতরে র্যান্ডম নাম্বারটা জেনারেট করতে হবে আর রেজাল্টটা কি, এই দুটা জিনিস জানার জন্য জাস্ট আমরা অ্যাক্সেস দিব পাবলিক, বাকি সব প্রাইভেট থাকবে। তাহলে এত হবে কি এটা ইনক্যাপসুলেশনের যে আইডিয়া এটাই অ্যাচিভ হবে। তাহলে জাস্ট যে এই ক্লাসটা নিয়ে কাজ করবে সে জাস্ট একটা রেঞ্জ দিবে যে যে রেঞ্জের ভিতরে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, আর এটা দেওয়ার পর একটা ভ্যালু পাবে ইউজার। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের একটা কিভাবে ইউজ করা যেতে পারে, অ্যাবস্ট্রাকশন কিভাবে ইউজ হয়। সো অ্যাবস্ট্রাকশনের ভিতরে যে একটা ফার্স্ট যে জিনিসটা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে একটা বিশেষ ধরনের ক্লাস যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু মেথডকে এমনভাবে বানানো, এমনভাবে সাজানো যেগুলা এই আমরা ইনহেরিটেন্স তো জানি, ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা এক ক্লাসকে অন্য ক্লাসের অন্য ক্লাসের প্যারেন্ট ক্লাস হিসেবে বানাইতে পারি। ইনহেরিট একটা চাইল্ড ক্লাস প্যারেন্টের কাছ থেকে অনেক বৈশিষ্ট্য ইনহেরিট করে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজটা হচ্ছে যে এমন কিছু মেথড বানানো যেগুলো ইনহেরিটেন্সের মাধ্যমে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি কেউ ইনহেরিট করে ওই মেথডগুলা এই নতুন চাইল্ড ক্লাসগুলোতে ইমপ্লিমেন্ট করতে হবে, এরকম ভাবে জিনিসটা সাজানো। যেমন ফর এক্সাম্পল আমরা একটা ক্লাস বানাইতে চাইতেছি যেটা কারো স্যালারি হিসাব করে। তো স্যালারি হিসাব করে, এখন স্যালারি তো অনেক মানুষের হইতে পারে, তো টিচারের স্যালারি হইতে পারে, একজন অফিস ওয়ার্কারের স্যালারি হইতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি হইতে পারে, ডক্টরের স্যালারি হইতে পারে। সো এখন আমরা তো জানি না যে কার জন্য আমরা স্যালারি হিসাব করবো, এমনকি এই স্যালারিটা কিভাবে, কারণ যেমন একজন যে অফিস ওয়ার্কার তার স্যালারির সাথে আরো নানান টাকা পয়সার ব্যাপার স্যাপার জড়িত থাকে, অনেক বোনাস আছে, ঈদের বোনাস দেয়,
তারপর এক্সট্রা খরচপাতি দেয়। তো এগুলো তো আমরা জানি না, আমরা কি প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লজিক দিয়ে বানাবো? না, আমরা করব কি, প্রথমত কিছু ক্লাস বানাবো যেটা সবার ক্ষেত্রে যেই বৈশিষ্ট্যগুলা একই রকম, সবার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো সেম। যে একটা মান্থলি, একটা নির্দিষ্ট মান্থে সে স্যালারি পায়, এই মান্থটা কবে, স্যালারিটার অ্যামাউন্ট কিরকম, এক্সট্রা কি কি চার্জ পাইতে পারে, এগুলা যদি থাকে তাহলে সেগুলোর জন্য কিছু মেথড বানাবো। এরপরে তার সবগুলো স্যালারি টোটাল কত হয় এই জিনিসটা আমরা হিসাব করব। তো এখন হিসাব করতে গেলে দেখা যাবে যে যে জটিল সিচুয়েশন হইতে পারে যে একজন ডাক্তার কিভাবে স্যালারি পায়, ইনকাম হয় একজন ডাক্তার কিভাবে, একজন অফিস ওয়ার্কার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনকাম হয় কিভাবে, এটার ক্যালকুলেশনটা একজনের একরকম। তো আমরা করতে পারি কি, একটা ক্যালকুলেশনের জন্য এমন একটা মেথড বানাবো যে মেথডটা প্রত্যেককে অন্য প্রত্যেক সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাসই ওটা নিজেরা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করবে। সো এটার জন্য যেই এই কাজটা করার জন্য আমরা যেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যেই সিস্টেমটা ব্যবহার করি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড নামের এক ধরনের বিশেষ মেথড। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানোর সময় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর নর্মাল মেথডও থাকতে পারে, যেটা আমরা আগে বললাম যে কবের একজন মানুষ কবে স্যালারি পাইছে, কত টাকা স্যালারি পাইছে, এগুলা। আর এই স্যালারি টোটাল কত হয়েছে এটার ক্যালকুলেশন করার জন্য একটা মেথড বানাতে পারি যে ক্যালকুলেট স্যালারি। এইটা ভিতরে কোনো হিসাব নিকাশ থাকবে না, এটা হচ্ছে চাইল্ড যে ক্লাসগুলো আছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যেই ক্লাসগুলো ইনহেরিট করবে ওই ক্লাসগুলো নিজেদের মতো করে এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে একটা কনসিস্টেন্সি বজায় রাখার জন্য। তাহলে এতে করে হবে কি, নতুন করে একটা ক্লাসে এই ক্যালকুলেশনের জন্য আলাদা কোনো নাম দিয়ে কোনো মেথড তৈরি করা লাগবে না। সব ক্যালকুলেশন, ক্যালকুলেট স্যালারি, এই মেথডটা সব জায়গায় একরকম থাকবে। তো এতে করে কোড রিডেবল হবে, অনেক বেশি বুঝতে সুবিধা হবে, আর কনসিস্টেন্সিটা বজায় থাকবে। সো এইরকম মেথড বানানোর যে ওয়েটা, এটা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, এটা যে কোনো হচ্ছে এটা রিটার্ন টাইপ। তো আমি এই ক্ষেত্রে ধরলাম যে রিটার্ন টাইপ নাই, তো ভয়েড এখানে ধরলাম যে ক্যালকুলেট স্যালারি। সো এটা হচ্ছে এই ক্যালকুলেট স্যালারি মেথডটা। তো এই এই ক্যালকুলেট স্যালারি এই মেথডটা হচ্ছে এক চাইল্ড ক্লাস একভাবে ইমপ্লিমেন্ট করবে। সো এই মেথডটার যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা যে জিনিসটা টপ একটা দরকারি জিনিস বলতে ভুলে গেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা বুঝবো কিভাবে যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট নাকি না। সো এটা ওয়ে হচ্ছে আমরা নর্মালি যেভাবে ক্লাস ডিক্লেয়ার করি যে একটা এটা আগে পাবলিক না প্রাইভেট এই জিনিসটা থাকবে, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা, এটা দিয়ে হচ্ছে বোঝায় যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট নাকি না। এই ক্লাস কিওয়ার্ডটার আগে অলওয়েজ এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকলে এই সেই ক্লাসটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ইউজ করা যাবে। আর এই মেথডগুলা লেখার নিয়ম হচ্ছে এটার অ্যাক্সেস মডিফায়ার, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে নর্মাল মেথড যেভাবে আমরা লিখি। সো অ্যাবস্ট্রাক্ট দিলে হবে, এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এই মেথডের ভিতরে আমরা কোনো ইন ডিটেলস হিসাব নিকাশ কোনো লজিক দিতে পারবো না। আমরা যদি দেওয়ার চেষ্টাও করি এখানে এরর শো করবে। সো এখন এই যে ক্যালকুলেট স্যালারি, এটা ছাড়াও আমরা চাইলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অন্যান্য মেথডও রাখতে পারি, যেমন ফর এক্সাম্পল প্রাইভেট ভয়েড স্যালারি ডেট। সো এটা হচ্ছে একটা মেথড হতে পারে যেটা একটা একটা ডেট নেয়। তো ডেট ডেট সো এটা একটা একটা এটা যখন কেউ এই মেথডটা যখন কেউ ইউজ করবে, এটা স্যালারির জন্য একটা ডেট, তো এই ডেটটা নিয়ে আমরা হিসাব নিকাশ করতে পারি। আরেকটা দিতে পারি যে প্রাইভেট
সো এখানে হতে পারে যে অ্যামাউন্ট, এখানে একটা অ্যামাউন্ট থাকতে পারে যে একটা যেহেতু টাকা ডেসিমাল পয়েন্ট থাকতে পারে, সো ফ্লোট হবে, ফ্লোট মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিলে বেশি ভালো হয়। সো এই যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে নর্মাল মেথডও ইউজ করা যায়, যেটাকে অনেক জায়গায় বলে কংক্রিট মেথড। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে নর্মাল মেথডও ইউজ করা যায়, যে এইগুলো হচ্ছে আমরা এই ক্লাসের ভিতরে যত হিসাব নিকাশ আছে এগুলোর জন্য ব্যবহার করব। যে একজনের স্যালারির জন্য ইনপুট দেওয়ার সাথে সাথে একটা ডেট তৈরি হবে, এই ডেটটা কবে স্যালারিটা পাইছে এগুলো জেনারেট হবে, অ্যামাউন্টটা এখানে থাকবে, অ্যামাউন্টের ভ্যালুটা এখানে জমা থাকবে। এরকম টুকিটাকি জিনিসগুলো আমরা এই ছোটখাটো ক্যালকুলেশন অথবা যে কোনো ধরনের ক্যালকুলেশন থাকতে পারে, এবং যেই বৈশিষ্ট্যগুলা বিভিন্ন ক্লাসে অন্যান্য ক্লাসে অন্যরকম হবে সেই জিনিসগুলা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে ইউজ করব। এতে করে হবে যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো অনেকটা ব্লু প্রিন্টের মতো, একটা একটা যে কোনো অন্যান্য ক্লাসের ব্লু প্রিন্টের মতো, যে আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করে দিচ্ছি। যে এই ক্লাসগুলো হচ্ছে যে নর্মালি ব্লু প্রিন্টের ভিতরে ছোটখাটো হিসাব নিকাশ যেগুলা সবার ক্ষেত্রে কমন। আর এই অংশটা হচ্ছে ব্লু প্রিন্টের সেই অংশ যেটা একজন একভাবে ইউজ করবে। যে কেউ চাইলে ব্লু প্রিন্টে একটা একটা যেমন বাড়ির ব্লু প্রিন্ট, একটা বাড়ির স্ট্রাকচার যে কেউ তৈরি করে দিতে পারে, যে বাইরের লোহা থাকবে, ওয়াল থাকবে, বাট ভিতরের যে ওয়ালের কালার তো দরজার ডিজাইন এগুলো একজন একভাবে ইমপ্লিমেন্ট করবে। সো এই যে একভাবে ইমপ্লিমেন্ট করবে এই জিনিসটা করার জন্য এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো বানাইতে হয়। এখন আমরা যদি দেখি যে এখানে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যদি ইউজ করি কোথাও, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখানে আমরা যেহেতু নাম দিছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো এখানে একটা মেথড বানাই যে void সামথিং, একটা কোনো নাম ছাড়া একটা মেথড জাস্ট ইউজ করার জন্য। তো এখানে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা যদি একটা অবজেক্ট বানাই, সো নিউ ক্লাস। সো এই যে আমরা যদি এখানে যখন একটা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা একটা অবজেক্ট বানাইতে যাব, তখন দেখা যাবে যে যেই মেথডটা আমরা অ্যাবস্ট্রাক্ট রাখছিলাম, যে এখানে যে এই মেথডটা এইটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই মেথডটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি না, এটা এক একজন এক একভাবে ইমপ্লিমেন্ট করবে। সো আমরা জানি যে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি এটা ক্লাসে ইনস্ট্যান্স নিয়ে একটা অবজেক্ট বানাই। সো এই যে এখানে ক্লাসে ইনস্ট্যান্স নিয়ে একটা নতুন অবজেক্ট বানাইতেছি। তো যেহেতু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করা বাকি ছিল, তো অবশ্যই আমাদেরকে এখন নতুন অবজেক্টটা ক্রিয়েট করার সময় অবজেক্টের তো ওই ক্লাসটা দরকার আছে। যেহেতু ওই ক্লাসটা ইমপ্লিমেন্ট করা হয় নাই, তো ওই ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা ইমপ্লিমেন্ট করে এই ক্লাসটার অ্যাক্সেসটা পাবো। আমরা চাইলে ইমপ্লিমেন্ট নাও করতে পারি, এটা ফাঁকাও রাখতে পারি, বাট এটা থাকতে হবে। যে ফাঁকা থাকা মানে মানে আমরা ইউজ করছি বাট ক্লাসটা কিছু মেথডটা কিছু করে না, মানে আমাদের দরকার নেই। আর যদি দরকার হয় আমরা এটা এখানে ক্যালকুলেশনটা কিভাবে হবে এটা লজিকটা দিয়ে দিব। আর এরপরে আমরা চাইলে অন্যান্য যে মেথডগুলো আছে এই ক্লাসটার এই অবজেক্টটার এগুলো ইউজ করতে পারবো। যেমন যেমন কিছু ছিল যে ওখানে সরি এখানে প্রাইভেট করা আছে পাবলিক, পাবলিক। তো এই জিনিসটা আমরা যেমন স্যালারি ডেট, আমরা চাইলে এখানে একটা ডেট দিয়ে দিতে পারবো যে এই স্যালারিটা কবে। সো আমি একটা ডেটের ফর এক্সাম্পল নিউ ডেট, এখানে একটা নতুন ডেট দিয়ে দিলাম যে এটা এই ডেটটা হচ্ছে যখন ইনপুট দিবে সাথে সাথে এখানে ঠিক তখন সময়ের একটা ডেট তৈরি হবে। সো এখানে আমরা একটা ডেট দিতে পারি, আমরা চাইলে অ্যামাউন্ট সেট করে দিতে পারি, স্যালারি অ্যামাউন্ট। সো এখানে দিলাম যে $700, আচ্ছা ডলার ধরে সরি 70,000। সেখানে আমরা একটা স্যালারি সেট করে দিতে পারি এবং এই অবজেক্টটাকে আমরা ইউজ করতে পারবো। এবং ক্যালকুলেট করার পরে আমরা চাইলে এই ভ্যালুটাকে এই যে এইখানে যে ক্যালকুলেশনটা হবে এই ভ্যালুটাকে এখানে কল করেও আনতে পারবো।
যে এখানে এখানে যদি কোনো রিটার্ন টাইপ থাকতো, যে ফর এক্সাম্পল আমরা যদি রিটার্ন টাইপ দিয়ে দিতাম যে স্ট্রিং স্ট্রিং, যে এখানে একটা এরর দেখা যাচ্ছে কারণ আমরা কোনো রিটার্ন টাইপ এখনো দেই নাই। তো এখানে সরি আমি একটা ভুল করে ফেলছি, এখানে রিটার্ন আমি এটা স্ট্রিং, আচ্ছা সরি এটা স্ট্রিং হবে না, এখানে এটা ফ্লোট হবে যেহেতু স্যালারি ফ্লোটে, ফ্লোট ফ্লোট। তো এখানে আমরা একটা ভ্যালু রিটার্ন করলাম, ফর এক্সাম্পল ধরে না যে ক্যালকুলেট করার পরে এটা এটা বড় একটা ভ্যালু হয়। সো আমরা চাইলে এই ভ্যালুটাকেও ইউজ করতে পারবো, যে এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডট ক্যালকুলেট স্যালারি, সো এটা ইউজ করতে পারবো। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা যদি যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করব। আর অবজেক্ট ক্রিয়েট করে না করে যদি ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা করতে যাই সেটাও করা যাবে। এখানে ইনহেরিটেন্সে করার সময় এক্সটেন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেহেতু আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে ইনহেরিট করছে এই নতুন এই টেস্টিং ক্লাসে, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই মেথডটাকে আমার ব্যবহার করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এটা একটা অনেকটা নিয়ম, অনেকটা রুল সেট করে দেওয়ার মতো, যে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলা যখন কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট হবে তখন এই ক্লাসের কোনো অবজেক্ট বানালে অথবা এই ক্লাসটাকে যদি আমরা এক্সটেন্ড করতে যাই তখন নতুন যে চাইল্ড ক্লাস অথবা নতুন যে অবজেক্ট সেখানে এই মেথডগুলা অবশ্যই 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 ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে আমার এরর দেখাইতেছে কারণ এখানে আমি ইমপ্লিমেন্ট করি নাই, সো আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই যে আমাকে ইমপ্লিমেন্ট করতে বলতেছে এই ক্যালকুলেট স্যালারি, এখানে আমরা স্যালারি ক্যালকুলেট করতে পারবো। এখানে স্যালারি ক্যালকুলেট করে আমরা এখন অনেক লজিক থাকবে, ধরলাম যে একটা ফ্লোট অ্যামাউন্ট, এটা একটা থাকবে অ্যামাউন্ট 100, হ্যাঁ এই অ্যামাউন্টটা আমরা রিটার্ন করব। এই অ্যামাউন্টটা অনেক লজিকের মাধ্যমে ক্যালকুলেট করবে, করার পরে এই অ্যামাউন্টটা আমরা পাবো। তো আমরা কিন্তু চাইলে এখানে অবজেক্ট যদি ক্রিয়েট নাও করি, সো অবজেক্ট ক্রিয়েট না করেও আমরা চাইলে এই কাজগুলো করতে পারবো। এটা যদি একটা এই ক্লাসটা যদি একটা টিচারের বেতনের জন্য হয়তো, যে আমরা নাম দিতাম যে টিচার্স স্যালারি অথবা টিচার এমপ্লয়ি টিচার। তো আমরা ওই এমপ্লয়ি টিচারের জন্য কিন্তু অলরেডি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অনেক কিছু করা ছিল, যে স্যালারিটা কবে হবে, কবে স্যালারিটা দেওয়া হয়েছে, কত অ্যামাউন্ট, মেইন যে স্যালারিটা এটা এক্সট্রা যদি কোনো থাকে আরো মেথড থাকতে পারতো। তো এই জিনিসগুলো কিন্তু অলরেডি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে মেথড, এই সুপার ক্লাসটা, এই প্যারেন্ট ক্লাসটা, এখানে কিন্তু অলরেডি অনেক কিছু আছে, তো আমাদের এগুলো রিপিট করার দরকার নাই। কিন্তু এই জিনিসটা ডিফারেন্ট হবে, কারণ এই জিনিসটা টিচারের জন্য একরকম, অন্য কারোর জন্য আর একরকম হবে। তো এইখানের যে ক্যালকুলেশনের এই এই যে লজিকগুলো এগুলো ডিফারেন্ট হবে, তো এটার ভিত্তিতে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করব। তো এখানে আমরা যদি চাই, এবং এই অ্যাবস্ট্রাক্ট মেথডের যে অন্যান্য যেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অন্যান্য মেথডগুলো আছে এগুলোরও অ্যাক্সেস আমরা পাবো। এটা যদি চেক করতে চাই এটাও চেক করার ওয়ে আছে, এটা হচ্ছে স্যালারি অ্যামাউন্ট এন্ড স্যালারি ডেট। আমরা কিন্তু এই যে এখানে কিন্তু এটা ইউজ করতে পারতেছি, নিউ ডেট। এখানে কিন্তু এই সুপার ক্লাসের যেই এখানে যেই মেথডগুলা ছিল, এই যে এখানে যে মেথডগুলা ছিল এই যে এই দুইটা, এটার অ্যাক্সেস কিন্তু আমরা পাইতেছি। এটার জন্য কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না, এই যে স্যালারি অ্যামাউন্ট, স্যালারি ডেট, স্যালারি অ্যামাউন্ট, এই দুইটার অ্যাক্সেসই কিন্তু আমরা পাইতেছি। সো এটা অনেকটা ব্লু প্রিন্টের মতো কাজ করে। আচ্ছা, সো নিহালের একটা কোশ্চেন ছিল, যে নিহাল বলতেছিল যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা বানাইছি, তো এটা তো এখানেও তো ইমপ্লিমেন্ট করা লাগতেছে না, যে এখানে ইমপ্লিমেন্ট করতেছে আরো অন্য কোনো ক্লাসে যদি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করতাম তাহলে অন্য জায়গায় আবার এটা লিখতে হতো, তাহলে বারবার তো আমাদের একটা মেথড তো লেখা লাগতেছে, তাহলে লাভটা হইলো কোথায়?
তো এখানে আসলে ব্যাপারটা কি যে আসলে যেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যে আমরা তোরা মনে করতে পারো যে ধরোস যে একটা ফর এক্সাম্পল এখানে আমি একটা দেখাই একটা জিনিস দেখে যে void স্যালারি, এটা একটা ফ্লোট নিবে, ফ্লোট অ্যামাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে এটা সিস্টেম ডট সরি এখানে সিস্টেম এখানে প্রিন্ট করার জন্য লগ ডট ডি, আমি এটার ভ্যালুটা অ্যামাউন্ট অ্যামাউন্ট, এটা হবে হচ্ছে string dot value of amount, সরি এখানে স্পেস দেওয়া যাবে না, এটা স্পেস দিলে সমস্যা হবে, এটা অ্যামাউন্ট জাস্ট ওকে। সো ফর এক্সাম্পল আমরা একটা হিসাব করতে যাচ্ছি যে এই ক্লাসের ভিতরে একটা মেথড ফাইনাল লাস্টে একটা মেথড আছে যেটা পুরা ক্যালকুলেটেড যে ভ্যালুটা এইটা প্রিন্ট করবে। সো এইটা প্রিন্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা এমন হয়তো যে এইটা এমনভাবে যদি আমরা তৈরি করতাম যে এই অ্যামাউন্টটা এখানে যে ক্যালকুলেটেড ভ্যালুটা এখান থেকে যে একটা আমরা ভ্যালু পাবো, একটা ফ্লোট ভ্যালু রিটার্ন পাবো, এই যে এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা একটা ফ্লোট ভ্যালু রিটার্ন পাবো, যে রিটার্ন পাইতেছি একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের উপরে ডিপেন্ডেন্ট যে এই অ্যামাউন্টটা এই ফ্লোট ভ্যালুটা আমরা এখানে এখানে ইউজ করে এখানে আমরা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে এখন দেখা যাক সবার ক্ষেত্রে তো যেহেতু এই ক্যালকুলেশন মেথডটা একজনের ক্ষেত্রে একভাবে হবে, ভিতরে লজিকগুলো এক রকম হবে, বাট এই যে এই জিনিসটা এই যে এই মেথডগুলা এই এই প্রিন্টের মেথডটা এগুলা তো একই রকম, রাইট? সো এইগুলা তো আমাদের বারবার রিপিট করার দরকার নাই। সো এইগুলা যদি বারবার রিপিট করতে না চাই তাহলে আমরা কি করতেছি? আমরা এখন এই যে এইটার এখন একই ক্লাসের ভিতরে তো সব নিয়ে আসছি, তাহলে এতে করে আমাদের রিপিটেশন কমে যেতেছে। আমরা জাস্ট এই যেহেতু এই ক্যালকুলেশনের উপরে এটা ডিপেন্ড করবে, সো এই ক্যালকুলেশনটা আমরা জাস্ট এক ক্লাসে একভাবে আমাদের ইমপ্লিমেন্ট করা লাগতেছে এক লজিক দিয়ে, বাট এইগুলা আমাদের বারবার ইমপ্লিমেন্ট করা লাগবে না। এইগুলা অটোমেটিক্যালি যখন আমরা এই ক্লাসটা যখন আমরা করব, যে ফর এক্সাম্পল আমি এখানে কল দিতে পারি চাইলে যে ক্যালকুলেট স্যালারি, রাইট? সো এখানে ক্যালকুলেট স্যালারি, এটা হচ্ছে এটাকে এটা দিয়ে, এটা লাগবে না, এইটা এখানে নিয়ে আসি আমি। সো এটা যদি এরকম কিছু একটা হইতো যে এই ভ্যালুটা এখানে যে ভ্যালুটা আসবে অ্যামাউন্ট আসবে এইটার উপরে ডিপেন্ডেন্ট। এখন আমি যদি এখানে রান করি এখানে তো কিছু এই যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের শুধু ক্লাসটার তো এখানে তো ক্যালকুলেট কিছু হইতেছে না। তো দেখা যাবে এখানে একটা উল্টাপাল্টা ভ্যালু অথবা কোনো ভ্যালুই রিটার্ন করবে না, নাল রিটার্ন করবে। তো সেই ক্ষেত্রে নালের তো কোনো স্ট্রিং ভ্যালুও নেই, এটাকে প্রিন্ট করতে পারে, তো প্রোগ্রামটাতে সমস্যা হইতে পারে। সো এই জন্য রিপিটেশন কমানোর জন্য, প্রোগ্রামে যাতে রিপিটেশন না হয় এই জিনিসগুলা যে জিনিসগুলো কমন, যে এটা তো সবার ক্ষেত্রেই কমন না, এটা সবগুলা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যত চাইল্ড ক্লাস হবে সবার জন্য এই প্রিন্ট ক্লাসটা আমরা চাইতেছি। আবার সবার জন্য একটা স্যালারি একটা বেস অ্যামাউন্ট, স্যালারিটা কবে দিছে এটার জন্য একটা ডেট, এই জিনিসগুলো কমন, এই জিনিসগুলো সবার জন্য চাইতেছে। তো এইগুলো আমাদের বারবার রিপিট করা লাগতেছে না, আমরা জাস্ট ইনহেরিট করে নিব এই ক্লাস থেকে। কিন্তু যেই জিনিসটা আমাদের বারবার রিপিট করা লাগবে যে ওই জিনিসটা যাতে আমাদের কোনো, এবং এই যে এই লজিকটার কারণে, যে এরকম লজিক থাকার কারণে যাতে এই কোনো সমস্যা না হয়, তো এই কারণে এই নামটা আমাদের একটা কনস্ট্যান্টের মধ্যে, এই নামটা অনেকটা একটা স্ট্রিক্ট হয়ে গেল যে এই নামটা আমার ইউজ করতে হবে, এই
ক্যালকুলেশনটা করতেই হবে, এই ক্যালকুলেশনটা না করলে আমার এই ভ্যালুটা আমরা পাবো না, প্রোগ্রামে একটা সমস্যা হইতে পারে। সো এই ভ্যালু, এই ক্যালকুলেশনটা আমরা যখন এই এখানে যখন করব, এখানে করার পরেই আমরা এই ভ্যালুটা আমরা এখানে পাবো। সো এইভাবে হচ্ছে আমরা এই যে এই ক্লাসের জন্য এই ক্লাসের জন্য এই প্রিন্ট ভ্যালুটা আমরা এখানে এটার পরে এই যে এখানে রিটার্ন একটা অ্যামাউন্ট হবে, এখানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100, এই অ্যামাউন্টটা রিটার্ন হলে এই অ্যামাউন্টটা আমরা প্রিন্ট করতে পারবো যে প্রিন্ট, সরি এখানে আমি কি পাবলিক দিয়ে রাখছি, হ্যাঁ। সো এখানে হইতেছে এই যে এইটা আমি এখানে প্রিন্ট করতে পারবো যে প্রিন্ট ক্যালকুলেটেড স্যালারি, এটা আমি প্রিন্ট করতে পারবো চাইলে। সো অ্যাবস্ট্রাকশন হইলো, তো অ্যাবস্ট্রাকশনের পরে আমরা যেই জিনিসটা এখন পড়ব ওটা হইলো ইন্টারফেস। সো আমরা জানি যে জাভাতে তো মাল্টিপল ইনহেরিটেন্স, অন্যান্য ক্লাসের থেকে ইনহেরিট করা, মাল্টিপল ক্লাসের থেকে এটা সাপোর্ট করে না জাভা। আমরা যদি চেষ্টাও করে দেখাইতে পারি যে ফর এক্সাম্পল এখানে যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে আমরা একবার এক্সপ্রেস করছি, এখানে আমরা যদি চেষ্টাও করি যে আবার যদি এক্সটেন্ড দেওয়ার চেষ্টা করি, এক্সটেন্ড, এই যে এখানে অলরেডি একটা এরর দেখাইতেছে, কারণ এখানে আবার দ্বিতীয়বার কোনো ক্লাস থেকে ইনহেরিট করা যাবে না। সো আমরা যদি এখান থেকে মাল্টিপলে চেষ্টা করি যে অন্য ক্লাস থেকে কমা দিলেও আমার এরর দেখাইতেছে। সো এই সমস্যাটার সমাধান করার জন্য যে মাল্টিপল ইনহেরিটেন্স যে সাপোর্ট করে না, এইটা সমস্যার সমাধান করার জন্য জাভার যেই সিস্টেমটা যেই ওয়েটা বের করছে এটা হলো ইন্টারফেস। তো ইন্টারফেস হলো এক ধরনের বিশেষ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেমন কিছু মেথড আছে যে নর্মাল মেথড, কিছু আছে হলো অ্যাবস্ট্রাক্ট মেথডগুলা ইমপ্লিমেন্ট করতে হয়, নর্মাল মেথডগুলা ইমপ্লিমেন্ট করা লাগে না। সো ইন্টারফেসের ক্ষেত্রে ইন্টারফেসের ভিতরে যত মেথড আছে সবগুলা মেথডই অ্যাবস্ট্রাক্ট। তো এটা বলতে কি যে ইন্টারফেসের ভিতরে যেমন ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো ইন্টারফেসের ভিতরে ওই নর্মাল মেথড অথবা কোনো লজিক অথবা কোনো হিসাব নিকাশ করে এরকম কোনো মেথড রাখা যায় না। সো এটা যদি আমি দেখাইতে চাই যে এখানে একটা ইন্টারফেস আমার বানানো আছে, এই যে এখানে নিচে এই যে আমার একটা ইন্টারফেস বানানো আছে এখানে। তো ইন্টারফেসের ভিতরে আমি যে এই মেথডটা বানাইছি এটা আমি এখানে অ্যাবস্ট্রাক্ট কিন্তু লিখি নাই, এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট লিখি নাই, অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না। ইন্টারফেসের আরেকটা নিয়ম হচ্ছে যেটা যে ইন্টারফেসের ভিতরে মেথডগুলা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে, এগুলাকে কখনো লেখা দেওয়া লাগে না যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড অথবা অ্যাবস্ট্রাক্ট মেথডটার জন্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ডিক্লেয়ার করা লাগে না। সো বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। এবং এমনকি এটার ভিতরে যেই যদি কোনো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো ভেরিয়েবলগুলা হবে হলো কনস্ট্যান্টের মতো, মানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল হবে। তো এগুলাকে কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করতে হবে। আমরা কোনো ভেরিয়েবল হিসাবে ভেরিয়েবলগুলোকে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করতে পারবো না, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করতে হবে এবং এগুলোকে ভ্যালু আর রিঅ্যাসাইন করা যাবে না। সো এখন কথা আসতে পারে যে ইন্টারফেসের মাধ্যমে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের কাজটা কিভাবে করতেছি। সো এটা হচ্ছে এখানে যদি দেখাই যে ইন্টারফেস আছে, তো আমি যদি ইমপ্লিমেন্টস অনেক ইয়ে আছে অন, এই যে আমি এখানে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস একবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে একবার আমি ইনহেরিট করছি এবং এই ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা দিয়ে হলো মাল্টিপল ইমপ্লিমেন্টেশন করা যায়, মাল্টিপল ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা যায়। যে এখানে আমি আরেকটাও আনতে পারি যে অন ক্লিক, এখানে এই যে আমি এখন দুইটা ইন্টারফেসের থেকে আমি ইনহেরিট করতেছি এবং যেহেতু এই এই ইন্টারফেসের ভিতরের মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট, তো এই অ্যাবস্ট্রাক্ট এইখানে যেমন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য যেমন মেথড আমাদের ইমপ্লিমেন্ট করা লাগছে, এই ইন্টারফেসের মেথডটাও আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। সো
ইন্টারফেসের মেথডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, এই যে আমাদের ইন্টারফেস মেথডটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে এরর দিছিল, ইমপ্লিমেন্ট করার পরে এররটা চলে গেছে। সো এখন আরেকটা বিষয় আসতে পারে যে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুইটা তো একই কাজ করতেছে, ইন্টারফেস আরো কম কাজ করতেছে, তো ইন্টারফেসটা আসলে দরকার কি ছিল? হ্যাঁ, খালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েই তো এই কাজটা করা যেত। এখন উত্তর হয় যে হ্যাঁ, এটা করা যাইতো, কিন্তু আসলে মজার বিষয়টা হচ্ছে ইন্টারফেসের যে মেইন ইউজ আসলে এই যে এইভাবে ইমপ্লিমেন্ট করে মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে এরকম জাস্ট যে ইয়া যে মেথড আমরা যে করতেছি, যে মেথড ইউজ করতেছি, এটা কিন্তু না। এটা আসলে কিন্তু আমরা যে ইন্টারফেসে একটা ইন্টারফেসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলা যে যে একটা রুল বুকের মতো, হ্যাঁ, সেট অফ রুলস। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডগুলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর মেথডগুলা প্রত্যেকটা মেথডে একটা রুল, বাট যেই মেথডগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড, এগুলো হচ্ছে এমন রুল যেগুলা আমার ফলো করতেই হবে, হ্যাঁ, এগুলো আমার মানতেই হবে, আর বাকি রুলগুলো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আমি এগুলো মানবো নাকি না। এখানে রুলগুলো ফলো করা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করা বুঝাইতেছে, যে মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর না মানা অথবা আমার মানার সাথে ফ্রিডম আছে, এটা বলতে বুঝাইতেছে হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট আমি চাইলে করতেও পারি নতুন করে, ওভাররাইট করে, অথবা নাও করতে পারি। আর ইন্টারফেসের ক্ষেত্রে ইন্টারফেস হচ্ছে খুবই স্ট্রিক্ট রুল বুক। এখানে তোমার কোনো ফ্রিডম নাই যে আমি এই নির্দিষ্ট কিছু রুল মানবো আর বাকিগুলা মানবো না, এরকম না। এখানে প্রত্যেকটা রুলই আমাকে মানতে হবে, প্রত্যেকটা মেথডই আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই জিনিসটা অনেকটা আমাদেরকে বলতে গেলে যেটা কনসিস্টেন্সি দেয়, হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে আরো বেশি কনসিস্টেন্সি দেয়। যে যখন ডেভেলপাররা কাজ করবে এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, ইন্টারফেসের মাধ্যমে আমরা অনেকটা একটা ক্লাস বানাইতে গেলে যে একটা ক্লাসের জন্য কি কি মেথড লাগতে পারে, এই মেথডগুলোর নাম কিরকম হওয়া উচিত, মিনিংফুল নাম হওয়া উচিত, এবং কি ধরনের নাম হলে ভালো হয়, যারা ফিউচারে কাজ করবে এই মেথডগুলো নিয়ে তারা যাতে বুঝতে পারে, এবং তাদের যাতে এই এই মেথডগুলা যাতে তারা ইউজ করতে যাতে তারা বাধ্য থাকে। যে যেমন ফর এক্সাম্পল আমরা একটা ক্যালেন্ডার যদি বানাইতে যাই, একটা ক্যালেন্ডারের জন্য আমরা ক্যালেন্ডার থেকে আরো ভালো হয় আমরা যদি ক্যালকুলেটর বানাইতে যাই। ক্যালকুলেটর বানাইতে গেলে একটা ইন্টারফেস বানাইতে পারি, যে ক্যালকুলেটরে প্লাস বাটনটার জন্য একটা মেথড থাকবে, মাইনাস বাটনটার জন্য একটা মেথড থাকবে। তো ক্যালকুলেটর যে যে বাটনগুলো থাকা দরকার, যেই বাটনগুলো না থাকলে ক্যালকুলেটর তৈরি হবে না, ক্যালকুলেটর কাজ করবে না, এই জিনিসগুলো আমরা ইন্টারফেসে সেট করে দিতে পারি। এতে করে হবে কি, যে যখন কেউ আমাদের এই ইন্টারফেসটাকে ইউজ করবে, তখন সাথে সাথে তার এই মেথডগুলা সাথে সাথে তার ইমপ্লিমেন্ট করা ফেলতে হবে। ইমপ্লিমেন্ট যদি না করে তাহলে সে এই ইন্টারফেসটা ইউজ করতে পারবে না, এরর দেখাবে। আমরা যদি এখান থেকে এই যে এটাকে যদি কমেন্ট আউট করে দেই, দেখা যাচ্ছে যে আমাদের সাথে সাথে একটা এরর শো করা শুরু করছে। তো এটা হচ্ছে ইন্টারফেসের একটা বড় ব্যবহার, যে কনসিস্টেন্সি ক্রিয়েট করা কিছু স্ট্রিক্ট রুলের মাধ্যমে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে ফ্রিডমটা দেয়, এই ফ্রিডমটা সরায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে যদিও এখন মনে হইতে পারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তুলনামূলক ভালো, হ্যাঁ, কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভালো, বাট বাস্তবে ইন্টারফেসের ইউজটা বেশি হয়। কারণ ইন্টারফেসের মাধ্যমে অনেক নিখুঁত অ্যাকুরেট একটা ব্লু প্রিন্ট বানানো যায়, এবং ব্লু প্রিন্টটা একদম যাতে সবাই যাতে একইভাবে ফলো করে, বিশেষ করে মেথডগুলা নেমিং এর ক্ষেত্রে, যে কোন মেথডটা কিরকম নাম হবে, মেথডগুলোতে কি ধরনের প্যারামিটার পাস করতে হবে, রিটার্ন টাইপ কিরকম হবে, এই জিনিসগুলো খুবই স্ট্রিক্ট করে দেয়। যেমন ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েডে আমরা যে বাটনগুলো ইউজ করি বিভিন্ন, যে এখানে যেমন একটা আমি বাটন দেখাইতে পারবো, যে এখানে তিনটা বাটন আছে। তো এই বাটনগুলো ক্লিক করার সাথে সাথে কিছু একটা হবে। তো এখন আমার এখানে বাটন ক্লিকের সাথে সাথে একটা মান্থ এবং ইয়ার পিক করার জন্য একটা একটা জিনিস শো করতেছে। তো এখানে আমরা মান্থ এন্ড ইয়ার পিক করতে পারি। সো এখন এই বাটনটা ক্লিক করলে কিছু ইনফরমেশন সিস্টেম থেকে আমাদের এই কোডে আসে। এটা অ্যান্ড্রয়েডের লাইব্রেরি যে আছে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য জাভা যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে সেট আপ করা আছে এগুলা।
এখন এই ইন্টারফেস মেথডের মাধ্যমে আমরা এই যে এই নামগুলা, যে এই মেথডের নামগুলা, এই ক্লাসের নামগুলো, এগুলো আমরা ফিক্স করে দিতেছি। যেমন বাটনে কোনো, শুধু বাটন না, যে কোনো কিছুতে ক্লিক করলে যে মেথডটা ট্রিগার হয় ওটা হলো অন ক্লিক। এটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি চেক করি তাহলে দেখবো যে এই অন ক্লিক কিওয়ার্ডটা, এই অন ক্লিক ওয়ার্ডটা দিয়েই মেথডের নামগুলো হয়, যে ক্লিকের জন্য কি হবে। এবং আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে দেখতে পারবো যে এখানে একটা ভ্যালু আসতেছে, যে ভিউ নামের একটা ভিউ ভি, এখানে একটা অবজেক্ট আসতেছে। এবং এই জিনিসটা যাতে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করা হয়, যে এই আমরা একটা অন ক্লিক নামে একটা মেথড বানাইছি এবং এটা ভিউ ভি হিসেবে আসতেছে, এই জিনিসটা যাতে ইয়া থাকে, কনসিস্টেন্ট থাকে সব জিনিসগুলোর ক্ষেত্রে, এই জন্য এই এই ইন্টারফেসটা বানানো হয়েছে। এবং ইন্টারফেসের একটা বড় ইউজ হলো, আমরা জানি যে জাভাতে মেথড পাসিং এই জিনিসটা নাই। এক মেথড থেকে অন্য মেথডে কোনো মেথড পাস করা যায় না, মেথডকে আর্গুমেন্ট হিসাবে অথবা প্যারামিটার হিসাবে পাস করা যায় না। তো এই সমস্যাটা সমাধানের একটা ওয়ে হচ্ছে ইন্টারফেস ইউজ করা। তো এইটা আমার মতে জাভাতে ইন্টারফেসের সবচেয়ে সবচেয়ে বড় ইউজ। এইটার জন্য যে শর্তটা, যেই সিস্টেমটা, এটা হচ্ছে আমরা অনেকটা যেই যেই মেথডে আমরা ইন্টারফেসটা পাস করব সেই মেথডে ওই ইন্টারফেসের অবজেক্টটা বানাবো, এবং অবজেক্টটা বানানোর সাথে সাথে এই যে নিউ দিয়ে আমরা এখানে, আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি, যে এখানে নিউ দিয়ে আমি ওই ইন্টারফেসটার নাম দিছি, এবং দেওয়ার সাথে সাথে আমার এই যে ইন্টারফেসের যে মেথডটাও আইসা পড়ছে, এবং এই মেথডটা আমার অন্য কোথাও পাস হইতেছে। সো এটা জাভার এই যে মেথড পাসিং এর যে লিমিটেশনটা ছিল, এই লিমিটেশনটা একটা সলিউশন, যে মেথড পাস। কারণ মেথড, যেমন ফর এক্সাম্পল আমি একটা ক্লাস বানাইছি, যে যেখানে কোনো মেথড পাস করলে, যে আমি চাইতেছি যে কোনো মেথড পাস করলে একটা নির্দিষ্ট সময় পরে একটা মেথড ট্রিগার হবে, যে কোনো মেথড। এখন এইটা তো আমার আমার তো এটা করার তো কোনো, দেখা যাবে যে মেথড যত পাস করা যায় না, এটা বারবার আমার এই ওই ক্লাসের কোডটা বারবার রিপিট করতে হবে বিভিন্ন জায়গায়। আর আমি যদি সেটা করতে না চাই তাহলে করব কি, যে আমি ইন্টারফেসটা বানাবো, ইন্টারফেসটা ইউজ করব, ইন্টারফেসের এই মেথডটা আমি যখন এখানে যখন ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করার সাথে সাথে একই সাথে এই এই যে এই পুরো অংশটা আমরা যে দেখছি যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এইভাবে এই রেফারেন্স হিসাবে এই ইন্টারফেসের রেফারেন্সটা, অবজেক্টের রেফারেন্সটা চলে যাবে হলো সেই ক্লাসে, সেই ক্লাসে গিয়ে এই মেথডটা ট্রিগার হবে। সো আরেকটা জিনিস যেটা আমার এই মাত্র মনে পড়ছে, বলতে ভুলে গেছিলাম। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা অ্যাবস্ট্রাক্ট মেথড অথবা ইন্টারফেস, হ্যাঁ, এইগুলা ইউজ করা আরেকটা রিজন, যে কেউ কোশ্চেন করতে হয় যে এখনো যদি সন্দেহ থাকে যে কেন ইউজ করব। হ্যাঁ, তো ফর এক্সাম্পল একটা সামির স্যারের মতো একটা উদাহরণ দেই, যে যেমন ধরো না যে স্তন্যপায়ী প্রাণী, হ্যাঁ হ্যাঁ, তো স্তন্যপায়ী প্রাণীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ সিমিলার, যেমন ফর এক্সাম্পল যে সবারই ফুসফুস আছে, হ্যাঁ, সবার হাত আছে, পা আছে, মাথা আছে, নাক আছে, কিছু বৈশিষ্ট্য আছে সিমিলার। সো এই বৈশিষ্ট্যগুলা আমি একটা নর্মাল ক্লাসে বানাইলাম। এখন নর্মাল ক্লাসে বানাইলেন ওই এই বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যে ধরলাম যে একটা মেথড রিপ্রেজেন্ট করে, যে হাতের জন্য একটা মেথড, পায়ের জন্য একটা মেথড, মাথার জন্য একটা মেথড, এরকম। তো এখন এই মেথডগুলোর ভিতরে আমরা ফাংশনালিটি দিয়ে দিব, যত আমরা বানাইছি মেথডগুলা নর্মাল ক্লাসের ভিতরে। সো এই মেথডগুলা ভিতরে যখন এই এই ফাংশনালিটিগুলো দিয়ে দিছি, তো তখন দেখা যাবে যে এই, এবং আমরা ধরলাম যে এই ক্লাসটার নাম দিলাম যে আমরা বডি, হ্যাঁ। তো এখন দেখা যাবে যে যখন এই ক্লাসটা থেকে অন্য কোনো ক্লাস ইনহেরিট করবে, ফর এক্সাম্পল গরু অথবা অথবা মাংকি নামের একটা ক্লাস, হ্যাঁ, মাংকি নামের একটা ক্লাস এই বডির থেকে ইনহেরিট করলো। তো বডির থেকে ইনহেরিট করলে দেখা যাবে কি, যে আহ, যেহেতু আমরা ধরছি যে এই মেথডগুলোর ভিতরের যে প্রত্যেকটা মেথডের যেই যে লজিকগুলা, ভিতরের যে হিসাব নিকাশ, ক্যালকুলেশন, এগুলো হলো আমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে এগুলাকে রিপ্রেজেন্ট করে।
তো এখন দেখা যাবে যে মাঙ্কি যদি বডির থেকে ইনহেরিট করে তাহলে দেখা যাবে যে মাঙ্কির বডির ফাংশনালিটি আর এই নর্মাল মাঙ্কির জন্য যে মাঙ্কির হাত পায়ের ফাংশনালিটি একরকম হবে। আবার যদি আমরা মানুষ যদি ওই সেম বডি থেকে ইনহেরিট করে মানুষের জন্য সে একই রকম হবে। এবং সমস্যা হইতেছে যে বানরের বডির ফাংশনালিটি আর মানুষের বডির ফাংশনালিটি তো একদম পুরোপুরি সেম না, কিছু পার্থক্য আছে। তো এই সমস্যাটা একটা হইতে পারে। সো অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো এগুলা যদি আমাদের হয় নর্মাল মেথডের জায়গায়, তো এতে করে হবে কি অ্যাবস্ট্রাক্ট মেথডে তো আমাদের ভিতরে ফাংশনালিটি ডিক্লেয়ার করা যায় না, ফাংশনালিটিগুলা লজিকগুলা তৈরি করা যায় না। বাট নেমগুলা যে হাত পা মাথা এই মেথডগুলা যে একটা অঙ্গ প্রত্যঙ্গকে বুঝাইতেছে, রাইট? তো এই জিনিসগুলা কিন্তু আমাদের একটা একটা কনসিস্টেন্ট রয়ে গেল না, যে আচ্ছা হাত দিয়ে হাতের ফাংশনালিটি সম্ভবত বুঝাবে, পা দিয়ে পায়ের ফাংশনালিটি বুঝাবে। তো এখন যেহেতু এগুলোর ভিতরে আমরা কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করি না, এখান থেকে যদি মাঙ্কি আর হিউম্যান মানুষ এই দুই ক্লাস যদি ইনহেরিট করে তাহলে সমস্যা নাই, কারণ ভিতরে তো ফাংশনালিটি নেই, ফাংশনালিটি যে যার মতো ইমপ্লিমেন্ট করবে, যার যেভাবে কাজ করে সে সেভাবে ইমপ্লিমেন্ট করবে। বাট ফিউচারে যে কোড দেখবে সে দেখে বুঝতে পারবে আচ্ছা হাত মাঙ্কি এই বডির থেকে ইনহেরিট করছে, বডিতে হাত পা এগুলার যে এগুলা যে বলতে যে কোনো জিনিস আছে এগুলা লেখা ছিল, হাত পা কিভাবে কাজ করে এটা মাঙ্কি একভাবে ইমপ্লিমেন্ট করছে, মাঙ্কি যত ভিন্ন রকম, মানুষ আরেকভাবে ইমপ্লিমেন্ট করছে, মানুষ যত আরেক রকম। এটা আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস এই দুইটার মধ্যে অনেকের কথা আসতে পারে যে দুইটা তো প্রায় একই রকম, হ্যাঁ তো কোনটা কখন ইউজ করব আমরা বোঝার উপায় কি? তো এটা একটা ভালো এক্সাম্পল হলো, যদি মেথড পাসিং এর কথাটা বাদ দিই তাহলে ইনহেরিটেন্সের ক্ষেত্রে এটা নিজেদের উপরে ডিপেন্ড করে যে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে জাস্ট একটা ক্লাস অন্য কোনো ক্লাস ইনহেরিট করতে পারে, একাধিক কোনো ক্লাসের থেকে একটা ক্লাস ইনহেরিট করতে পারে না। সো এইটা করতে গেলে আমরা যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে 1000টা মেথড দিয়ে করব, যে 1000টা মেথড আছে এই 1000টা মেথড আবার আরেকটা ক্লাস ইনহেরিট করবে, নাকি আমরা যেহেতু জানি যে অনেকগুলা ইন্টারফেস থেকে একটা ক্লাস ইনহেরিট করতে পারে, নাকি আমরা 1000টা একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের ভিতরে 1000টা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে 1000টা মেথড না দিয়ে ফর এক্সাম্পল যে 100টা ইন্টারফেসের ভিতরে 10টা করে মেথড দিয়া আমরা 100টা ইন্টারফেস বানাবো, এবং ওই 100টা ইন্টারফেস থেকেই আমাদের এই অন্য ক্লাস ইনহেরিট করবে। এটা এতে করে এতে করে এটা আসলে ডিপেন্ড করে যে কোডের স্ট্রাকচার, আমরা যে বিভিন্ন ক্লাস বানাবো এবং থার্ড পার্টি যখন আমাদের কোডগুলো ইউজ করবে আমরা কিভাবে চাই যে তারা ইউজ করবে এটার উপরে ডিপেন্ড করে। আমরা বলতে গেলে কিছু রুল সেট করে দিতেছি, তারা এই রুলটা ইউজ করবে। এবং আমার মতে ইন্টারফেসের ব্যবহারটা বেশি ভালো, কারণ এতে করে দেখা যেতেছে যে আমার যদি 1000টা মেথডের দরকার নাও পড়ে, না পড়লে আমি 1000টা মেথডের জন্য যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল ওইটা আমি ইউজ করলাম না, আমি 10টা মেথডের ইন্টারফেসটা ইউজ করলাম। তাহলে ইন্টারফেস গুলোকে আরো স্মল ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা দুইটা মেথডের জন্য একটা ইন্টারফেস এরকম করে ভাগ করা যায়। তো আমি যেই ইন্টারফেস যেই মেথড গুলা দরকার ওই মেথড গুলার জন্য ইন্টারফেস ইনহেরিট করব, আর বাকিগুলা বাদ থাকবে এইরকম। আর এই ইন্টারফেসের একটা যে মেথডের যে পাসিং এটার একটা আমি ফাইনাল একটা একটা মেথড হিসেবে যে পাসিং এটার ফাইনাল একটা এক্সাম্পল দিব যে অনেকের থাকতে পারে যে আচ্ছা ইন্টারফেস পাস না করে তো অবজেক্ট অথবা কোনো অন্যান্য ক্লাসে নর্মাল একটা ক্লাসের রেফারেন্সও পাস করে যেত একইভাবে ওইটা দিয়া আমরা যদি পাবলিক মেথড রাখতাম এবং ওই পাবলিক মেথডটা যে ক্লাসে আছে ওই ক্লাসের রেফারেন্স যদি আমরা পাস করতাম তাহলেও তো হইতো। তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা বড় জিনিস হচ্ছে যে নর্মাল যে ক্লাসগুলো একটা একটার সাথে ইনহেরিটেন্স ছাড়া ডাইরেক্ট এভাবে রেফারেন্স পাস করা, যে এরকম নিজেদের যে ক্লাসগুলো এগুলোর মধ্যে যে একটা কানেকশন তৈরি করে এইটা অনেকটা ডিসকারেজ করা আছে, যে এরকম কাজ না করার জন্য। এরকম কাজ করলে ফিউচারে কোড ডিবাগিং করতে অথবা কোনো প্রবলেম থাকলে এগুলো ফিক্স করা অনেক অনেক জটিল হয়ে পড়ে। তো ইন্টারফেসটা অনেকটা থার্ড পার্টির মতো কাজ করে। তো ইন্টারফেসটা থার্ড পার্টির মতো কিভাবে কাজ করে এটা হচ্ছে যে নর্মালি যদি যদি আমরা একটা নর্মাল ক্লাস এক জায়গা থেকে অন্য জায়গায় রেফারেন্স দিয়ে সেন্ড করি,
এটা করলে হবে কি, আহ, একটা ক্লাসের ভিতর তার অনেক অন্যান্য দরকারি ইনফরমেশন আছে, রাইট? অনেক ক্যালকুলেশন করতেছে, আরো অনেক সেনসিটিভ ইনফরমেশন থাকে। এখন আমরা যদি এই ক্লাসের রেফারেন্সটা ডাইরেক্ট অন্য একটা ক্লাসে পাঠাই এবং ওই ক্লাসে এই রেফারেন্সটা নাও পড়ে, যদি ওই ক্লাসে ভুলে এমন কোনো সেনসিটিভ ইনফরমেশন অ্যাক্সেস করে যদি চেঞ্জ করে ফেলায়, তাহলে এটা আমাদের অরিজিনাল যে ফার্স্টের যে ক্লাসটা এটাতে এইটার মধ্যে এইটার ফাংশনালিটিতে প্রবলেম ক্রিয়েট করবে। বাট ইন্টারফেসটা থাকার কারণে ইন্টারফেসের ভিতরে তো কোনো ক্রিটিক্যাল অথবা কোনো সেনসিটিভ কোনো হিসাব নিকাশ, কোনো কোনো ক্যালকুলেশন নাই, কোনো লজিক এরকম কিছু নাই। তো ইন্টারফেসটাতে আমরা যখন যেহেতু জাস্ট ইন্টারফেসের ভিতরে জাস্ট মেথডই আছে, আমরা মেথডটা বানায় মেথডটার ভিতরে উই জাস্ট একটা অথবা দুইটা অথবা ইন্টারফেসে যে কটা মেথড আছে উই কয়েকটা মেথডের জন্য আমরা যতগুলা আমাদের ফাংশনালিটি দরকার এই ফাংশনালিটিগুলো বানায় উই ইন্টারফেসটাকে পাস করার কারণে দেখা যাবে যে উই ইন্টারফেসটাকে যদি অ্যাক্সেসও করে অন্য ক্লাসে, ওইরকম কোনো পরিবর্তন করতে পারবে না যে যেটা আমাদের ওভারঅল মেইন ক্লাসটা যেই ফার্স্টে যে ক্লাসটা এটাতে ইম্প্যাক্ট ফেলবে অথবা এফেক্ট ফেলবে, এরকম কোনো সুযোগ নেই। সো এইভাবে হলো ইন্টারফেসটা এই থার্ড পার্টি হিসাবে কাজ করা দুইটা ভিন্ন ক্লাসের মধ্যে একটা রিলেশন, ইনডাইরেক্ট রিলেশন তৈরি করে। ওকে, সো আজকে লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে জাভাতে এক্সেপশন হ্যান্ডেলিং। কারণ কথা আসতে পারে যে প্রশ্ন আসতে পারে যে জাভাতে এক্সেপশন এই জিনিসটা কি, হ্যাঁ এক্সেপশন মানে কি। সো সহজ ভাষায় এক্সেপশন মানে যে কোনো কোডের মধ্যে অস্বাভাবিক কিছু যদি কোনো ঘটনা ঘটে অথবা এররের মতন একটা, যে এমন কোনো একটা লজিক অথবা এমন কোনো একটা কন্ডিশন অথবা স্টেটমেন্ট আমরা কোডে দিছি যেটা আমাদের প্রোগ্রামটাকে ক্র্যাশ করাইতে পারে অথবা রান টাইমে কোনো সমস্যা করতে পারে এরকম। সো একটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমরা যদি এখানে দেখা যেতেছে যে আমরা একটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করছি নাল হিসাবে, তো স্ট্রিং এর ভ্যালুটা হচ্ছে নাল। তো এখন যদি আমরা এই স্ট্রিং এর যে লেন্থ এটা যদি প্রিন্ট করার চেষ্টা করি, যে এখানে আমি এই অংশটাকে যদি দেখাই, যে যদি প্রিন্ট করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে একটা সমস্যা হবে। সমস্যাটা কি, যে আমাদের এই এই প্রোগ্রামে যেহেতু স্ট্রিংটাকে নাল করা, না স্ট্রিং এর ভ্যালুটা নাল করা, নালের তো কোনো লেন্থ নাই, না স্ট্রিংটা তো কোনো লেন্থ নাই, এটা তো এমটি। তো এইটা লেন্থ বের করতে গেলে আমাদের একটা সমস্যা হতে পারে, প্রোগ্রামটা ক্র্যাশ করবে। এবং এটা দেখার উপায় হচ্ছে আমরা যদি এটা রান করি তো দেখতে পারবো যে একটা এক্সেপশন দিবে, যে এখানে এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ল্যাং নাল পয়েন্টার এক্সেপশন। আমরা এখানে আসলে এই যে এই স্ট্রিংটা নাল হওয়ার কারণে এই নাল স্ট্রিংটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছে এবং এটার উপরে একটা মেথড রান করার চেষ্টা করতেছে, দেখে এটাকে আমাদের এক্সেপশন দেখাতেছে যে একটা সমস্যা হয়েছে। সো আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি যে ইন্ট ইন্ট আই, এটার ভিতরে ফর এক্সাম্পল 1 2 3 তিনটা এলিমেন্ট আছে। সো আমরা যদি এখানে যদি এরকম ভাবে প্রিন্ট করতে যাই যে এই 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 ইন্টিজার অ্যারেটার যদি আমরা 4 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে এটাকে যদি আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে কি হবে? দেখা যাবে যেহেতু 4 নাম্বার কোনো সদস্য নাই 4 নাম্বার ইন্ডেক্সে, এটা ইন্ডেক্স 0 1 2 এখানে গিয়ে শেষ। 4 নাম্বার ইন্ডেক্সে যদি আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে একটা সমস্যা দেখা দেবে, একটা প্রবলেম হবে, এটা একটা এক্সেপশন ক্রিয়েট করবে। এটা যদি আমরা রান করি, সরি আমার এই অংশটা কমেন্ট আউট করে দিতে হবে আগে, উপরের কমেন্ট আউট করে দিলাম। এই যে আমাদের নতুন আরেকটা এক্সেপশন দেখা দিছে, যেহেতু আমি উপরের এই অংশটা কমেন্ট আউট করে দিছি। এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ল্যাং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন 4। আমরা এমন একটা এলিমেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করতেছি যেটা এক্সিস্ট করে না। সো এটা হলো আরেকটা এক্সেপশন। এই ধরনের যে অদ্ভুত সিনারিওগুলো, যে আমাদের যে আমরা একদম 100% শিওর না, যে বড় বড় প্রোগ্রাম করার সময় অনেক সময় ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করে অনেক হিসাব নিকাশ। সো এমন
কোনো সিচুয়েশন হতে পারে যে ইউজার অপ্রত্যাশিত কোনো একটা ইনপুট দিয়েছে যেটা আমরা চাইছিলাম না, এবং এই ইনপুটটার উপরে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যায় যে এক্সেপশন দেখা দিতে পারে, যে কোনো সমস্যা হয়েছে, তখন প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। সো এই ধরনের ক্র্যাশ তো আমরা আসলে এটা চাই না, যে একটা প্রোগ্রাম এটা সামান্য একটা ইনপুটের ভুলের কারণে পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করলে তো এটা তো ইউজারের জন্য এটা খারাপ হয় এবং ডেভেলপারদের জন্য এটা একটা সমস্যা হয়ে যায়, যে প্রোগ্রামটা একটা ভালো কাজ করতেছে না। সো এইটা সমাধান করার যে ওয়েটা জাভাতে আছে এটাকে বলে যে এক্সেপশন হ্যান্ডেলিং। সো এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্য কয়েকটা কিওয়ার্ড জাভাতে আছে, রিজার্ভ করা আছে। ওগুলা হইতেছে, আমি একের পর এক লিখি, যে ট্রাই, আচ্ছা ট্রাই লেখার সাথে অনেক কিছু সাথে ট্রাই, তারপরে ক্যাচ, ফাইনালি, তারপরে থ্রো নামের একটা কিওয়ার্ড আছে, অ্যান্ড থ্রোস। এই 5টা কিওয়ার্ড দিয়ে জাভাতে এক্সেপশন হ্যান্ডেল করা যায় এবং এক্সেপশন কিভাবে কি করতে চাই আমরা এক্সেপশনগুলো দিয়ে এগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করা যায়। সো এক্সেপশনগুলো আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করি, এইটা যদি আমরা দেখতে চাই, সবার আগে আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোনো কোডে কোথায় এক্সেপশন তৈরি হইতে পারে, এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। সো একজন ভালো প্রোগ্রামার যখন কোড করবে সে বুঝতে পারবে, তার কোড বানানোর সময় তার একটা ধারণা থাকবে যে নির্দিষ্ট একটা জায়গায় এমন একটা লজিক সে ইউজ করে থাকতে পারে যেখানে কোনো সমস্যা সৃষ্টি হইতে পারে, এবং সে এটা তার অভিজ্ঞতার কারণে সে বুঝতে পারবে। সো যখন কোনো কোডের সেগমেন্টে আমাদের সন্দেহ থাকবে যে আচ্ছা এই কোডটায় আমাদের কোনো এক্সেপশন হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে, তখন এই কোডটাতে এক্সেপশনটা দেখা দিলে যাতে আমাদের পুরো প্রোগ্রামটা ক্র্যাশ না করে, এই জন্য আমরা প্রথমে যেই কাজটা করি এটা হচ্ছে ট্রাই নামে যে এই অংশটা আছে, ট্রাই ব্লক বলা হয় এটাকে, এই ট্রাইয়ের ভিতরে ওই সন্দেহজনক কোডটা আমরা রান করি। সো এটা যদি আমি দেখাইতে যাই যে এখানে এই যে এই অংশটা, এই মার্ক করা অংশটা যেহেতু আমাদের এক্সেপশন তৈরি করতে পারে, আমাদের সন্দেহ ছিল যে এটা এক্সেপশন তৈরি করতে পারে, তো আমরা এই অংশটাকে আমরা এই ট্রাই ব্লকের ভিতরে নিয়ে আসবো। সো ট্রাই ব্লকের ভিতরে নিয়ে আসতে হবে কি, যে প্রোগ্রামটা যখন রান হবে তখন এটা বাংলায় চিন্তা করলে এরকম হয়, ট্রাই করা মানে কি, এটা করে দেখবে যে এটা কি হয়। সো ট্রাই ব্লকের ভিতরে এই কোডটা রান হবে, এবং ট্রাই ব্লকের সাথে অলওয়েজ আরেকটা ব্লক যুক্ত করতে, যেটা হচ্ছে ক্যাচ। যে জিনিসটা কোনো এক্সেপশন যদি হয় তাহলে ওই এক্সেপশনটাকে অনেকটা ধরে আটকানোর মতো অনেকটা, যে ওই ক্যাচ করবে, এই জন্য এটাকে ক্যাচ বলা হয়, যে এটা এক্সেপশনটা নিজের কাছে নিয়ে আসবে। এবং ওই এক্সেপশনটাই যে আমরা এখানে দেখতেছি এক্সেপশন নামের একটা অবজেক্ট আছে, এটাকে নাম দিয়ে আমরা ডিক্লেয়ার করছি। এই এর ভিতরে এই এক্সেপশনটা আসবে একটা অবজেক্ট হিসাবে, এটার অনেক ইনফরমেশন থাকবে এই এক্সেপশনটা সম্পর্কে, এবং এই এক্সেপশনটা নিয়ে আমরা কি করব, আমরা কি ইউজারকে দেখাবো যে একটা সমস্যা হয়েছে, নাকি এটা আমরা অন্যভাবে কোনো ভাবে ব্যবহার করব, এটা আমাদের উপরে নির্ভর করে, ডেভেলপারের উপরে নির্ভর করে এটা কিভাবে করব। সো যদি ট্রাই ব্লকের ভিতরে এই সন্দেহজনক কোডের থেকে এক্সেপশনের তৈরি হয়, তাহলে ওই এক্সেপশনটা এই ক্যাচ ব্লকের এখানে এসে পড়বে, এবং এই ক্যাচ ব্লকে এক্সেপশনটা আসার পরে আমরা এই ক্যাচ ব্লকে যদি চাই তাহলে দেখাইতে পারবো যে এইখানে যে এক্সেপশনটা আসতেছে এক্সেপশন তৈরি হওয়ার পরে, এটা আমরা এখানে দেখানোর জন্য যদি এই অংশটা যদি নিয়ে আসি এখানে, এবং এখানে যদি এক্সেপশন এক্সেপশন এটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে এই যে এখানে যখন আমরা ট্রাই দিছি, এই ট্রাই দেওয়ার পরে আমাদের এখানে একটা এক্সেপশন ধরা পড়ছে, যে আমরা 4 নাম্বার ইন্ডেক্সের আইটেমটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করতেছি, এবং এক্সেপশনটা যখন ধরা পড়ছে তখন এই এক্সেপশনটা আমাদের এই যে এখানে নিয়ে আসছে, এবং আমি যদি এটাকে এই অংশটাকে যদি কমেন্ট আউট, এই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আবার দেখতে পারবো যে প্রিন্টটা যে এই লাইনেই হইতেছে। এবং এটাকে আবার যদি আমি রান করি, সরি আমি একটা ভুল করছি, এখানে একটা কমা হবে, ওকে, নট এ স্টেটমেন্ট, যে ইকুয়ালস টু
এই যে এখানে আমরা 4 নাম্বার যে ইন্ডেক্সের যে 4 নাম্বার যে আইটেমটা, এটা নিয়ে আমরা যে ভেরিয়েবলে রাখার চেষ্টা করতেছিলাম, কিন্তু যেহেতু 4 নাম্বারে কোনো আইটেম নাই, তো একটা এক্সেপশন দেখা যাচ্ছে, এবং এই এক্সেপশনটা এখানে এসে পড়ছে, এখানে ক্যাচ ব্লকে এটা ক্যাচ করছে এই এক্সেপশন ই। এবং এই এক্সেপশন ইটা আমরা এই যে এখানে প্রিন্ট করছি, যে এক্সেপশন হওয়ার কারণে এই প্রিন্ট আউটটা, যে আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্ট আউট করে দিছে যে এক্সেপশনটা কি ছিল। তো এখানে এই এক্সেপশনে অনেক কিছু আরো মেথড আছে, এটা আমরা ভবিষ্যতে যখন ব্যবহার করব তখন নিজেরা চেক করে দেখতে পারবো যে এই এক্সেপশনটা দিয়ে আমরা কি করতে চাই। এক্সেপশনের একটা মেসেজ থাকে, এক্সেপশনটার একটা কোড থাকে, তারপরে আরো ইন ডিটেলস অনেক ইনফরমেশন থাকে, এগুলা ডেভেলপার উপর নির্ভর করে যে এই ইনফরমেশনগুলো দিয়ে কি করতে চাই আমরা। সো যদি এক্সেপশন ধরা পড়ে তাহলে এই ক্যাচ ব্লকের ভিতরে, এই ক্যাচ ব্লকটার ভিতরে যা আছে এইগুলা রান হবে। কিন্তু যদি এক্সেপশন না থাকে তাহলে আমরা দেখাতে পারবো যে এই অংশটা রান হবে না। এবং এটা দেখানোর ওয়ে হচ্ছে, আমরা যদি 2 নাম্বার ইন্ডেক্সটা অ্যাক্সেস করার চেষ্টা করি এবং আমরা যদি জে প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে জে প্রিন্ট করতে পারবো, যেহেতু 2 নাম্বার ইন্ডেক্স এক্সিস্ট করে এবং এটার ভ্যালু হবে 3। আমরা যদি এটা প্রিন্ট করি, অ্যান্ড এই আমরা এই ট্রাই ব্লকের ভিতরে কোডটা রান করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে 3 এই রেজাল্টটা, এইখানে যে রেজাল্টটা প্রিন্ট আউট হওয়ার কথা এখানে প্রিন্ট হয়েছে, এবং কোনো এক্সেপশন যেহেতু হয় নাই তাই এই অংশটা কখনোই রান হয় নাই, এই অংশটা ট্রিগার হয় নাই। তো এটা আমাদের নিশ্চিত হওয়া একটা ওয়ে আছে যে আমরা যদি এখানে একটা স্টেটমেন্ট দিই, যে একটা যদি প্রিন্ট করি যে একটা স্ট্রিং, যে এটা হচ্ছে ক্যাচ ব্লক অ্যান্ড উপরেরটা হচ্ছে ট্রাই ব্লক, উপরটা হচ্ছে আমরা যদি এখানে ট্রাইল দেই ট্রাই ব্লক, এবং এখানে যদি আমরা চেক করি আবার দেখতে পারবো যে ট্রাই ব্লকের সব কিছু রান হয়েছে, যেহেতু কোনো এক্সেপশন হয় নাই, কিন্তু ক্যাচ ব্লকের কিছুই রান হয় নাই, তো ক্যাচ ব্লকটা ট্রিগার হয় নাই। কিন্তু এখানে যদি আমাদের এক্সেপশনটা ট্রিগার হয়, আমরা একটা মজার জিনিস দেখতে পারবো, যে আমরা যদি এখানে আবার 4 দেই এবং এই যে এক্সেপশনটা এই লাইনে ট্রিগার হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনে এক্সেপশনটা হওয়ার সাথে সাথে কিন্তু এর পরে যে এখানে যে ট্রাই ব্লক লেখাটা ছিল, এখানে এই অংশটা ছিল, এই জে এর ভ্যালু, এগুলা কিন্তু কিছুই রান হইতেছে না। এই জাভার কম্পাইলার করতেছে কি, যে এখানে যখন দেখতেছে যে এক্সেপশন তৈরি হয়েছে, সাথে সাথে সে এই ক্যাচ ব্লকটা খুঁজতেছে যে আছে নাকি, এবং ক্যাচ ব্লক যদি খুঁজে পায় পরে, সাথে সাথে এই ক্যাচ ব্লকে জাম্প করতেছে, যে এই লাইন থেকে ডাইরেক্ট এখানে এসে পড়তেছে, এবং এই এক্সেপশনটা এই এক্সেপশন ই এর ভিতরে নিয়ে আসতেছে, এবং এই অংশটা আমাদের রান হইতেছে। এটা হচ্ছে এই কারণে আমরা এই জাভায় ট্রাই এবং ক্যাচ ব্লকটা দিয়ে এক্সেপশনটা হ্যান্ডেল করি। কারণ যদি এক্সেপশন হয়, এক্সেপশনের পরে যেই কোডগুলো আছে এগুলো কোনো রান করবে না, এবং এই কারণেই আমাদের দেখা যায় যে প্রোগ্রামে ক্র্যাশ হইতে পারে। তো এইটা ঠেকানোর জন্য আমরা ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকটা ইউজ করি জাভায় এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য। এরপরে যে জিনিসটা আমরা খেয়াল করতেছি যে ট্রাই ক্যাচ ছাড়াও এখানে আরেকটা ব্লক আছে, যেটা হচ্ছে ফাইনালি। সো ফাইনালির কাজটা কি? সো ফাইনালির কাজ হচ্ছে আমাদের ট্রাই ব্লকে কোনো এক্সেপশন হোক আর না হোক, কোনো এক্সেপশন ট্রাই ব্লকে হোক আর না হোক, এই ফাইনালির ভিতরে যে কোডটা আছে এটা অলওয়েজ রান করবে। এবং আমরা যদি এটা চেক করতে চাই, আমরা এখানে দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে ফাইনালি ব্লক, এবং এটা যদি রান করি দেখতে পারবো যে এই এখানে এক্সেপশন হয়েছে, হওয়ার পরে এই ক্যাচ ব্লকটা রান হয়েছে, এবং ক্যাচ ব্লকে এক্সেপশন হওয়ার পরে কিন্তু আমরা কি দেখতেছিলাম যে থামা যেতেছিল, কিন্তু এই ফাইনালি থাকার কারণে এই এক্সেপশনের রেজাল্টের উপরে ফাইনালি কখনো ডিপেন্ড করে, এটা স্বাধীন অনেকটা বলতে গেলে, এবং এইটার ভিতর সবসময় যে কোডটা আছে এটা রান করবে। সো এই কোডটা অলওয়েজ রান করতেছে, এই ফাইনালি ব্লক এই লেখাটা রান করছে। এবং এখানে যদি আমাদের এক্সেপশন নাও হইতো, যে আমরা যদি এখানে 2 দেই, তাহলে দেখতে পারবো যে এই অংশটা আগে রান হবে, এই পুরো ট্রাই এর ভিতরে সবকিছু রান হবে, যে ট্রাই এর ভিতরে ট্রাই ব্লকে জে এর ভ্যালু, এবং ফাইনালি এই যে এই ফাইনালি ব্লকটা শেষের দিকে রান হবে এক্সেপশন না হলো। সো এই ফাইনালি ব্লকের ভিতরে যে কোডটা আছে আমাদের যে দেখার জানার বিষয়, এটা হচ্ছে এই কোডটা সবসময় রান করবে, এক্সেপশন হোক আর না হোক।
এরপরে যে বিষয়টা যে আমাদের থ্রো অ্যান্ড থ্রোস, এই দুইটা, এই যে থ্রো অ্যান্ড এখানে হচ্ছে থ্রোস, তো এই দুইটার কাজ কি? সো থ্রো এর ব্যবহারটা খুবই সিম্পল। আমরা যদি নিজেরা কোনো এক্সেপশন তৈরি করতে চাই যে কোনো লজিকের উপরে ডিপেন্ড করে, ফর এক্সাম্পল আমরা যদি ইউজারের কাছ থেকে একটা এজের ইনপুট নেই এবং আমরা যদি এমন একটা কন্ডিশন দিই যে ইফ এজ ইজ গ্রেটার দেন ইজ লেস দেন 18, তাহলে আমরা একটা এক্সেপশন দেখাইতে পারি যে এখানে একটা আমরা আপাতত একটা এক্সেপশন দিলাম, এটা একটা একটা মেসেজ দিতে পারি যে এজ ইজ টু লো। সো এখানে আমরা যদি, এবং এটা চেক করার জন্য আমরা যদি এজ এজ ইকুয়ালস টু 17 দেই এবং এই মেথডটাকে যদি আমরা এখানে কল করি, আমরা দেখানোর জন্য ফাইনালি ব্লকের ভিতরেই কল করব মেথড। আরো ভালো হয় আমরা যদি এজটাকে এখানে নিয়ে আসি, ইন্ট এজ, এটা যদি এখানে যদি এই মেথডের ভিতরে নিয়ে আসি ভ্যালু পাসিং এর জন্য, এবং আমরা যদি এখানে 17 পাস করি, তাহলে এই যে আমরা এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে আগে ট্রাই ব্লকটা রান হয়েছে, ট্রাই ব্লকটা রান হওয়ার পরে এই ফাইনালি ব্লকের মধ্যে আমরা মেথডটা দিয়েছিলাম এবং এই মেথডটাতে আমরা 17 ভ্যালু পাস করছি, এবং 17 ভ্যালু পাস করার সাথে সাথে আমাদের এখানে কন্ডিশন চেক করতে যে ভ্যালুটা কি 18 এর থেকে কম নাকি, যে বয়স কি 18 এর থেকে কম, এবং যদি হয় তাহলে একটা এক্সেপশন দেখাবে। এটা হচ্ছে ডেভেলপার নিজেরা এই এক্সেপশনগুলো অথবা প্রোগ্রামার নিজেরা এই এক্সেপশনগুলো তৈরি করে, এবং জাভাতে অনেক প্রিডিফাইন্ড এক্সেপশন আছে এবং নতুন করে এক্সেপশন চাইলে তৈরিও করা যায়। সো এই এক্সেপশন হচ্ছে নিজেরা যখন আমরা চাচ্ছি যে কোনো নির্দিষ্ট কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা নিজেরা অন্যদেরকে এক্সেপশন দেখাইতে চাই, নিজের থেকে আমরা এক্সেপশন তৈরি করতে চাই, তখন এই থ্রো কিওয়ার্ডটা দিয়ে একটা এক্সেপশনের অবজেক্ট তৈরি করে এক্সেপশন সেন্ড করা যায়। এবং এটা যদি আমরা দেখতে চাই যে এই এই যে এক্সেপশনটা, এখানে যে আমরা এক্সেপশনটা দিয়েছি, মার্ক করে দেখা যায় এই এক্সেপশনটাও চাইলে আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে নিতে পারি, এবং এটা চেক করার ওয়ে হচ্ছে আমরা যদি এই মেথডটাকে যদি আমরা ট্রাই ব্লকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমরা এখানে ট্রাই ব্লক ফার্স্টে ট্রাই ব্লকের কিছু জিনিস রান হয়েছে, এতটুকু পর্যন্ত কোনো এক্সেপশন পায় নাই, বাট এখানে যখন আমরা মেথডটা কল করছি আমাদের এক্সেপশনটা রান হয়েছে, এবং এক্সেপশনটা রান হওয়ার পরে এই যে এই মেথডের এখানে আমাদের এক্সেপশনটা আমরা নিজেরা তৈরি করছি এই এক্সেপশনটা, এবং আমরা যদি দেখি যে এখানে এই যে এক্সেপশনটা এই যে এই এক্সেপশনটা আমি যদি দেখাই যে এখানের থেকে এই জায়গায় ফার্স্টে আসছে এবং এখানে এক্সেপশনটা তৈরি হয়েছে, এবং এখানে এক্সেপশনটা তৈরি হওয়ার পরে আমরা যেহেতু এখানে একটা ক্যাচ ব্লক দিছি, সো ক্যাচ ব্লকে এক্সেপশনটা ধরা পড়ছে, সো এখানে এক্সেপশনটা ধরা পড়ছে, এবং ধরা পড়ার পরে সবার আগে এই অংশটা রান হয়েছে। সো আমরা এই যে এখানে এই এক্সেপশনের ক্যাচ ব্লকের যে একটা মেসেজ দেওয়া ছিল এই মেসেজটা আগে প্রিন্ট হয়েছে, এবং পরে এই যে এইখানে এই এক্সেপশনটা আমরা প্রিন্ট করছি, এবং এই এক্সেপশনে যে আমরা একটা মেসেজ দিছিলাম যে এজ ইজ টু লো, এই মেসেজটা প্রিন্ট হয়েছে, এবং এই যে এই অংশটা হচ্ছে, এবং ফাইনালি ব্লকটা যেহেতু বলা হয়েছিল যেটা এক্সেপশন হবে নাকি না এটার উপর নির্ভরশীল না, সো ফাইনালি ব্লকটা তার মতো করে রান হয়েছে অলওয়েজ। সো এইভাবে হচ্ছে এই থ্রো কিওয়ার্ডটা ইউজ করে নিজেদের মতো করে এক্সেপশন তৈরি করা যায়, নিজেদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা নিজেরা একটা এক্সেপশন তৈরি করতে পারি যদি কম্পাইলেশনের সময় অথবা রান টাইমে যদি এক্সেপশন তৈরি না হয়। এবং লাস্টে যে জিনিসটা এটা হচ্ছে থ্রোস কিওয়ার্ডটা। সো থ্রোস কিওয়ার্ডটা একটু আমার নিজের জন্য আনক্লিয়ার, বা থ্রোস কিওয়ার্ডটা নর্মালি যতটুকু আমি জানতে পারছি যে এটা কোনো মেথডের সাথে ইউজ করে নর্মালি, এবং কোনো মেথডে যদি এক্সেপশন কি ধরনের এক্সেপশন দিতে পারে তো এটা যদি আমাদের জানা থাকে মোটামুটি, সো এই কিওয়ার্ডটা দিয়ে এটা অনেকটা কোডিং এর সময় বোঝা দেওয়ার জন্য যে এটা একটা এক্সেপশন থ্রো করতে পারে, এবং এটা আসলে ডিবাগিং এর সময় এই ধরনের এই থ্রোজ কিওয়ার্ডটা কাজে লাগতে পারে, যে অন্য কেউ যখন আমাদের কোডটা ডিবাগ করবে তখন সে বুঝতে পারবে যে আচ্ছা এই মেথডটাতে
একটা এক্সেপশন তৈরি হইতে পারে, এবং এক্সেপশনটা কি এটা এখানে বলা আছে যে এই নাল পয়েন্টার এক্সেপশন। এবং আমরা যদি দেখি যে এখানে যে এক্সেপশনটা তৈরি হইতেছে এখানে এটাও কিন্তু এই যে নাল পয়েন্টার এক্সেপশন। তো এটা অনেকটা ডিবাগিং এ সুবিধা করার জন্য এই সোর্স কিওয়ার্ডটা ব্যবহার হয়। সো এটার ব্যবহার আমি পার্সোনালি নিজে অনেক কম দেখছি, বাট যতটুকু জানতে পারছি যে এভাবে এটা ব্যবহার হয়। ওকে, সো আজকে মতো যদি আমরা আমাদের যে টপিকগুলো আমরা শিখলাম এগুলো যদি একটু সামারাইজ করি, সো যে কয়েকটা টপিক ছিল এর মধ্যে ছিল অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, আর লাস্টে আমরা এক্সেপশন হ্যান্ডলিং, এই কয়টা জিনিস শিখছি। সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে কোনো কোডের আমাদের বড় বড় লজিকগুলো সবার কাছে উন্মুক্ত না করে ইনক্যাপসুলেশনের আইডিয়াটা ইউজ করে, যে বড় বড় কন্ডিশন লজিকগুলো, অনেক জটিল যে লজিকগুলো, হিসাব নিকেশগুলো আমরা অনেকটা ইনক্যাপসুলেটেড রাখবো, এবং ছোটোখাটো ইনফরমেশন আমরা অন্য ক্লাসের কাছে উন্মুক্ত করব। এর মাধ্যমে দেখা যাবে যে যে আমাদের এই ক্লাসগুলো ইউজ করবে ফিউচারে, থার্ড পার্টি অথবা ফ্রেন্ডসরা অথবা অন্য ডেভেলপাররা, তাদের জন্য ওই ভিতরের অত ডিপ লজিকগুলো জানা লাগবে না, এবং তারা ওই ক্লাসগুলো নিয়ে ভ্যালুগুলো ব্যবহার করতে পারবে। সো অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা এই কাজটা করি। এবং অ্যাবস্ট্রাকশনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস এগুলো হচ্ছে অনেকটা ব্লু প্রিন্টের মতো কাজ করে, ব্লু প্রিন্ট এবং কিছু একটা রুল বুকের মতো কাজ করে। এবং এই কাজটা বলতে যে কোনো আমাদের কোনো চাইল্ড ক্লাস এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোর থেকে অথবা ইন্টারফেস ক্লাসের থেকে ইনহেরিট করলে কি কি মেথডগুলো আমাদের ইউজ করতে হবে, এবং এটা অনেকটা মেথডগুলোর নামগুলো সেট করে দেওয়ার মতো, যে কি কি নামে মেথডগুলো হওয়া দরকার, এবং এগুলো রিটার্ন টাইপ কিরকম হবে, কি ধরনের আর্গুমেন্ট প্যারামিটার পাস করতে হবে, এই জিনিসগুলো আমাদের সেট করে দিতেছে। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা দুই রকম নর্মাল মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করে একটা অনেকটা ব্লু প্রিন্টের মতো তৈরি করতেছি, যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো হচ্ছে চাইল্ড ক্লাসগুলো নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করবে, এবং নর্মাল মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকবে, এগুলা আর ইমপ্লিমেন্ট করার দরকার নেই। তো এগুলা লজিকগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ওই প্যারেন্ট হিসেবে কাজ করবে, এগুলো আমাদের দ্বিতীয়বার ইমপ্লিমেন্টেশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো হচ্ছে নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করবে। এবং ইন্টারফেস হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরও স্ট্রিক্ট ভার্সন। এই ইন্টারফেসের ভিতরে সব মেথডই অ্যাবস্ট্রাক্ট, এবং সব ভেরিয়েবল হচ্ছে অনেকটা কনস্ট্যান্টের মতো। সো এটার মাধ্যমে আমরা আরও বেশি স্ট্রিক্ট রুল তৈরি করতে পারতেছি। এবং এই ইন্টারফেসের মাধ্যমে আমরা যেহেতু জানি যে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাসে সাপোর্ট করে না, একটা ক্লাস একাধিক ক্লাসের থেকে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারে না। তো এই ইন্টারফেসের মাধ্যমে আমরা এই মাল্টিপল ইনহেরিটেন্সের কাজটা করাইতে পারি, যে একাধিক ইন্টারফেসের থেকে একটা ক্লাস ইনহেরিট করতে পারে। এবং এর মাধ্যমে আমরা দেখা যেতে পারতেছি যে আমাদের কোডে একটা অনেকটা কনসিস্টেন্সি বজায় থাকবে, এবং ডাইভার্সিটি বজায় থাকবে। যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যদি 1000টা মেথড ইনহেরিট করতে হয়, তো আমাদের একটা ক্লাসের ভিতরে 1000টা মেথড দেওয়া লাগতেছে না, আমরা অনেকগুলো ইন্টারফেস বানিয়ে এগুলোর ভিতরে অল্প অল্প করে মেথড দিয়ে এই মেথডগুলো ইনহেরিট করলে আমরা যতগুলো ইন্টারফেস দরকার অতগুলো ইন্টারফেস আমরা ইনহেরিট করতে পারবো। এবং একই সাথে এই ইন্টারফেসের মাধ্যমে আমরা মেথড পাসিং এর কাজটা করতে পারি, যে দুইটা ক্লাসের ভিতরে সরাসরি কোনো কানেকশন তৈরি না করে, সরাসরি রেফারেন্স পাসিং না করে, একটা ক্লাস অন্য ক্লাসের কাছে উন্মুক্ত না করে আমরা ইন্টারফেসের মাধ্যমে এই মেথড পাসিং এর কাজটা করতে পারি। এতে করে আমাদের যেই মেইন দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের অনেকটা সিকিউরিটি বজায় থাকে, নিজেদের ইনফরমেশনের সিকিউরিটি থাকে। ইন্টারফেসের ভিতরে যেহেতু কোনো দরকারি ইনফরমেশন অথবা ক্যালকুলেশন থাকে না, সো এই সমস্যা থেকে ইন্টারফেসটা আমাদেরকে রক্ষা করে। আর লাস্টলি আমরা যেই জাভাতে এক্সেপশন দেখলাম, যে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমাদের এক্সেপশন কোডে রান টাইমে অথবা কম্পাইলেশন টাইমে অনেক এক্সেপশন হইতে পারে, মেনলি রান টাইমেই এক্সেপশনগুলো হয়। তো এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করার জন্য 5টা কিওয়ার্ড ব্যবহার করি: ট্রাই, ক্যাচ, ফাইনালি থ্রো অ্যান্ড থ্রোস। সো এইগুলোর মাধ্যমে আমরা এক্সেপশন হ্যান্ডেল করি যাতে আমাদের প্রোগ্রামগুলো ক্র্যাশ না করে, এবং ইউজার যাতে এই এবং এই এক্সেপশনগুলো যাতে আমাদের হ্যান্ডেল করে, যাতে আমরা ইউজারকে বুঝাতে পারি যে একটা সমস্যা হয়েছে, এবং ফিউচারে এইরকম প্রবলেমগুলো এক্সেপশন হ্যান্ডলিংয়ের মাধ্যমে আমরা ডিবাগ করতে পারি।